হোয়াটসঅ্যাপে। আর ক্লাস করতে বসলে তোমরা নিজেদের সামনে জুলজি বইটা আর খাতা, একটা ছোট নোট বা কোনো কিছু, খাতা পেন এগুলো নিয়ে বসবা। এবং শুধু হাত পা আর ফোন নিয়ে ক্লাস করতে বসলে ক্লাসের মনোযোগ থাকে না। ঠিক আছে, সবাই সামনে লেখার মতো একটা কিছু রাখবা। আর বইটা অবশ্যই সামনে রাখবা, যদিও আমি স্ক্রিনে বই দেখাই পড়াবো স্টিল। ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করা যাক। স্ক্রিন দেখা যায়? ইয়েস ম্যাম, দেখা যায়। ঠিক আছে, তাহলে জুলজির প্রথম চ্যাপ্টার, প্রথম এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা পড়ব প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা বলতে যেটা বোঝানো হচ্ছে যে, ফার্স্ট অফ অল আমাদের কাজ কারবার হচ্ছে প্রাণীদেরকে নিয়ে, কিংডম অ্যানিমেলিয়াকে নিয়ে। তার আগে তাকে কিভাবে ক্লাসিফিকেশন করা হলো। শ্রেণী বিভাগ তো অনেক কিছুর বেসিসেই করা যায়, প্রাণী ছোট নাকি বড়, মোটা নাকি খাটো, সে কিভাবে প্রজনন করে, কিভাবে খাওয়া দাওয়া করে, কিভাবে চলাফেরা করে, অনেক কিছুর বেসিসে ক্লাসিফিকেশন করা যেতে পারে। তো যখন আধুনিক যে বায়োলজিক্যাল সায়েন্স, সেইটার ডেভেলপমেন্ট যখন হয়নি, তখনও এই যে ধরো যে জুলজির জনক যেমন অ্যারিস্টটল, অ্যারিস্টটল তো অনেক অনেক বছর আগের সময়ে উনি থেকে গেছে। তো ওই সময়টায় তো এরকম ধরো মাইক্রোস্কোপও ছিল না, বা কোনো অ্যাডভান্স বায়োলজিক্যাল সিস্টেমও ছিল না। তাহলে ওই রকম সময়েও ওনারা জীবের ক্লাসিফিকেশন নিয়ে কাজ করছেন। কি বেসিসে কাজ করছেন? ওনারা কাজ করছেন হচ্ছে যে জীবটা ডিম পাড়ে নাকি বাচ্চা দেয়, তাদের বডিতে কি ধরনের রক্ত আছে, লাল রক্ত নাকি সাদাটে লিকুইড আছে, বা তাদের চলনের ধরনটা কিরকম, বা তাদের এইসব কিছু বাহ্যিক জিনিস যেগুলোকে খালি চোখে দেখা যায়, সেগুলোর বেসিসে ওই সময় মানে একদম ইনিশিয়ালি যে শ্রেণী বিভাগগুলো করা হচ্ছে এইসব বেসিসে করা হচ্ছে। কি কি বেসিসে শ্রেণী বিভাগটা আমরা করব, সেইটার পড়াশোনায় এই চ্যাপ্টারের প্রথম অংশের পড়াশোনা, যেটা আমাদের আজকের মোটামুটি পড়ার টপিক। তাহলে আমার এই বইটা দাগানো আছে, মানে আমি যে পিডিএফটা তোমাদেরকে দেখাচ্ছি, এই পিডিএফটা দাগানো আছে হচ্ছে অ্যাডমিশন টেস্টকে মাথায় রেখে। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে তো পড়াবো এইচএসসির জন্য। এখন এটা কোনো কনফ্লিক্টের কোনো বিষয় না যে এইচএসসির জন্য যেটা পড়তে হবে অ্যাডমিশনের জন্য পড়তে হবে না, এরকম কোনো কথা নাই। তোমরা একদম শুরু করছো ফ্রেশ স্টার্ট। আমি বলবো শুধু বায়োলজি না, সবকিছুতেই ইনক্লুসিভ পড়াশোনা করতে হবে, মানে বাদ দেওয়ার কোনো জায়গা নাই। ঠিক আছে, এরকম কিন্তু কোনো বিষয় নাই যে এই বইয়ের এই অংশ পড়তে হবে, ওই অংশ পড়তে হবে না, বা এই লাইন দাগানো আছে দেখো ওই লাইন পড়তে হবে না। কিছু জিনিস পড়তে হয় না, মানে অনেক রিগোরাস কিছু ইনফরমেশন থাকে যেগুলো পড়তে হয় না, সেগুলো আমি বলে দিব। আদারওয়াইজ বইয়ের কোনো লাইন যেন এমন না থাকে যে তুমি কখনোই পড়ো নাই। আজকে যে আমি পড়াবো যেটুকু টপিক, সেটুকু টপিক তোমরা নিজেরা খুবই মনোযোগ দিয়ে রিডিং করে শেষ করবা একবার। ঠিক আছে, আর মুখস্থ করার জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো দাগানো আছে বা আমি বলবো তোমাদেরকে। আচ্ছা, এখন শ্রেণী বিভাগের আগে যেটা হচ্ছে বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। বৈচিত্র্য হচ্ছে তিন ধরনের, একটা জিনগত, প্রজাতিগত আর বাস্তু সংস্থানগত। হ্যাঁ, তাহলে এইটা মনে রাখা খুবই সহজ, কিন্তু তারপর এটার একটা নেমোনিক আমাদেরকে টিচার পড়াছিল, আমার এখনো নেমোনিকটা মনে আছে। এটা হচ্ছে বাস্তু দিয়ে বা, প্রজাতি দিয়ে প, আর জিনগত হচ্ছে জি, বাপ জি। এটা দিয়ে তুমি তিন ধরনের প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্য। তো কোনটা কি বোঝানো হয়? জিনগত যেটা, সেটা হচ্ছে যে আমি এই তিনটা জিনিস, এই তিনটা আইডিয়া এক্সাম্পল দিয়ে বুঝাই। ভেতরে রিডিংটা তোমরা পড়বা, এক্সাম্পল দিয়ে আমি বুঝাই।
জিনগত হচ্ছে যে একই প্রজাতির, মনে করো এই একটা মানুষ আর একটা মানুষ, ঠিক আছে, এ আর বি। মনে করো এর চুল লাল রঙের আর বি এর চুল সাদা রঙের। এ সাইজ একটু শর্ট, বি সাইজ একটু লং। এই বিষয়গুলা একই প্রজাতির এনিম্যাল, তাদের স্পেসিস সেম, কিন্তু তারপরও তাদের মধ্যে পরস্পরের কিছু ভিন্নতা আছে। যেমন আমরা মানুষ হলো, তুমি আমি আমরা বা এই ক্লাসে প্রেজেন্ট এই এতগুলো মানুষ, সবার মধ্যে কিন্তু বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনেক ভিন্নতা আছে। তাহলে এই ভিন্নতাগুলা কিসের বেসিসে? তাদের জিনগত যে স্ট্রাকচার তার বেসিসে। তাই না? জিন সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া তো তোমাদের থাকার কথা, যে এসএসসি লেভেলে তোমরা যেটুকু জানছো যে জিন হচ্ছে এমন একটা কিছু, এমন এক মানে ডিএনএ তে আমাদের যে ডিএনএ অণু, সেই ডিএনএ এর একটা অংশকে বলা হয় জিন, যেটা কিনা আমাদের কোন একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী বা বৈচিত্র্যের জন্য দায়ী। তাহলে এই যে আমাদের সেলের ভিতরে এনকোড করা জিন, সেইটার কারণে আমাদের একই স্পেসিস হওয়া সত্ত্বেও কিছু বৈচিত্র্য থাকে, সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। এটা আর একটা নাম কি? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি। এই যে দেখো, এই যে সাধারণ গঠন বা কোডের কারণে মানে একই প্রজাতির প্রত্যেক সদস্যের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। এখন মনে করো যে একটা প্রজাতি মানুষ, হ্যাঁ, মানুষের যদি সকল প্রজাতির মধ্যে বৈচিত্র্য বেশি থাকে, তাদের অভিযোজনের ক্ষমতা বেশি থাকে। এটা কেন বললাম? এটা বললাম কারণ মনে করো যে আমি যে এ আর বি দুইটা মানুষের কথা বললাম, ধরো কোভিড-19 আসছে, এর বডিতে যে প্লাজমা আছে সে কোভিড-19 এর এগেইনস্টে স্ট্রং অ্যান্টিবডি তৈরি করতে পারে, মানে কোভিড-19 কে ট্যাকল দিতে পারে। বি এর বডিতে ওই প্লাজমাটা নাই, বা বি এর বডিতে ওই জিনটা নাই। কিন্তু যদি কোভিড-19 ফুল একটা এরিয়ার সব মানুষেরই হয়, তখন এর বডি থেকে কিন্তু আমরা প্লাজমা ট্রান্সফার করতে পারি বি এর বডিতে। তাহলে কি হলো, একটা রোগ বা এই ধরনের কোনো কিছু যখন আসলো, তখন আমাদের পুরা কমিউনিটির মধ্যে একজন দুজনের যখন ওইটাকে ট্যাকল দেওয়ার ক্ষমতা থাকবে, তার মানে কমিউনিটির সবাই না বেঁচে গেলেও একজন দুজন সদস্য ঠিকই বেঁচে যাবে। তাহলে আলটিমেটলি ওই কমিউনিটিটা বেঁচে গেল, ওই কমিউনিটিটা নিশ্চিহ্ন হয়ে গেল না। ঠিক আছে। অন্যদিকে মনে করো যে ডাইনোসর, আমার ডাইনোসরটা খুব খারাপ হচ্ছে সাপ, এটাকেই মনে করো ডাইনোসর। ঠিক আছে, এটাকে মনে করো ডাইনোসর। এই ডাইনোসর শুধুমাত্র মাংস জাতীয় খাবার খায়, মাংসাশী। ঠিক আছে, ওর খাবারের কোনো ডাইভার্সিটি নেই। তাহলে পৃথিবীতে কোনো কারণে যদি ও যেসব খাবার খায় সেগুলো খাবার নাই হয়ে যায়, তাহলে ডাইনোসরটা কি হবে? খাবারের অভাবে মারা যাবে। এবং দেখা যাচ্ছে যে এই ডাইনোসরের, মানে ডাইনোসর এই স্পেসিসের যারা আছে তারা সবাই ওই সেম খাবারই খায়। তাহলে যখন ওই সেম খাবারের ডেফিসিয়েন্সি দেখা যাবে, তখন ওই পুরা স্পেসিস ধরে প্রত্যেকেই মারা যাবে, কেউই টিকতে পারবে না। কিন্তু যদি এমন হতো যে ডাইনোসরের মধ্যে কোনো কোনো ডাইনোসর অন্য খাবারও খেয়ে বেঁচে থাকতে পারে, তাহলে ধরো যে অল্প করে হইলেও ডাইনোসর বেঁচে যেত, তাহলে স্পেসিসটা রক্ষা হতো। তো এটাকেই বলা হচ্ছে যে ওই স্পেসিসের অভিযোজন বৃদ্ধি পায়। আচ্ছা, প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্যটা কি? একটা ইকোসিস্টেমের কথা তুমি চিন্তা করো। মনে করো যে সুন্দরবন, ঠিক আছে, সুন্দরবন। সুন্দরবনের মধ্যে কতগুলা প্রজাতি আছে? বানর আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, বাঘ আছে, গিরগিটি, সাপ, বিভিন্ন ধরনের অনেক কিছু আছে, তাই না? তাহলে একটা ইকোলজিক্যাল কমিউনিটি, ধরো একটা সুন্দরবন, বা মনে করো অ্যামাজন ফরেস্ট, অথবা মনে করো সাহারা ডেজার্ট, এরকম যেই এক একটা করে ইকোলজিক্যাল কমিউনিটি বা একটা ইকোসিস্টেম, সেই সিস্টেমের মধ্যে মানে একটা জায়গায় কতগুলো আলাদা আলাদা ধরনের প্রজাতি আছে, এটাই হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। তাহলে প্রজাতি বৈচিত্র্যের সংজ্ঞাটা কি? বিভিন্ন প্রজাতির সংখ্যা, যা একটি নির্দিষ্ট সময়, এটা কিন্তু একই টাইমে হতে হবে। কারণ সুন্দরবনে বহু বছর আগে নীলগাই ছিল, তাহলে নীলগাইকে কি তুমি এর মধ্যে ইনক্লুড করতে পারবা? পারবা না। তাহলে উম, নির্দিষ্ট সময় মানে একটা টাইম কতগুলো প্রজাতি আছে, সেটাই হচ্ছে প্রজাতি বৈচিত্র্য।
এরপরে আসো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতন্ত্র হচ্ছে একটি জীব সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতি এবং তাদের অজীবীয় ভৌত পরিবেশের মিথস্ক্রিয়ায় গড়ে ওঠা টেকসই পরিবেশ। বাস্তুতন্ত্র নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে বোটানিতে, চ্যাপ্টার 12। এটা পরে পড়বা তোমরা ধীরে ধীরে। বাস্তুতন্ত্র জিনিসটা হচ্ছে যে একটা জায়গার মধ্যে অনেকগুলা অ্যানিমেল আছে, তার সঙ্গে অনেক ফিজিক্যাল জিনিসপাতি, মানে যেগুলোর প্রাণ নাই, মানে প্রাণহীন জিনিসপত্র, মাটি, সেই জায়গার বায়ু প্রবাহ, টেম্পারেচার, বৃষ্টিপাত, সবকিছু সব মিলাই হচ্ছে একটা ইকোসিস্টেম। এই যে ইকোসিস্টেমের সংখ্যা, মনে করো যে আহ সুন্দরবন সুন্দরবন হচ্ছে একটা জলাভূমি, হুম, বা ম্যানগ্রোভ ফরেস্ট। তারপর মনে করো বান্দরবানের পাহাড়, ওইটা হচ্ছে পাহাড়ি জঙ্গল। তারপরে মনে করো যে রাশিয়ার কনিফার ফরেস্ট, ওইটা হচ্ছে একদম বরফে ঢাকা ঊষর কিছু জায়গা। এই যে এরকম আলাদা আলাদা, মানে তাদের পরিবেশ এবং তাদের জীব পুরাটাই আলাদা। পরিবেশ এবং জীব পুরাটা ধরেই যে আলাদা আলাদা ধরনের ইকোসিস্টেম আছে, এই বিষয়টাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে। বিভিন্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ও পুষ্টি চক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায় ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতাকে বোঝায়। মানে মনে করো যে সাইবেরিয়াতে আছে পোলার বিয়ার, পোলার বিয়ার আছে সাইবেরিয়াতে, আর বাংলাদেশে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার আর পোলার বিয়ারের মাঝখানে যে বৈচিত্র্যটা, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পোলার বিয়ার তো ওই রকম পরিবেশেই, ওই রকম জল হাওয়াতেই তৈরি হয়েছে, তাই না, মানে ও বেড়ে উঠছে এটা। আর রয়্যাল বেঙ্গল টাইগার ম্যানগ্রোভে বেড়ে উঠছে। ও একটা খুব টেম্পারেট ওয়েদারে বড় হয়েছে, টেম্পারেট ওয়েদারে থাকে। ও পানিতে সাঁতার কাটতে পারে। ও অত ঠান্ডা সহ্য করতে পারবে না। আবার বাংলাদেশের গরমে কিন্তু পোলার বিয়ারের খুব কষ্ট হবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আলাদা আলাদা মানে তাদের শক্তি প্রবাহ বলতে যে খাদ্য খাদক সম্পর্কটা সেটা, আর পুষ্টি চক্র, মানে পরিবেশের উপর ওদের যে ডিপেন্ডেন্সটা, এই পুরো বিষয়টার উপর বেসিস করে যে এই বৈচিত্র্যটা, এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা, আমি তোমাদেরকে অ্যাপারেন্টলি কম ইম্পর্টেন্ট একটা টপিকে অনেকটা সময় ধরে কথা বললাম। এই কথাটা বলার উদ্দেশ্য আমার একটাই, যে এই টপিকটা, এই যে প্রথম 2 পেজ আজকের পরে, মানে আজকে তো পুরাটাই সুন্দর করে রিডিং করবা, এরপরে আর কখনোই যেন এই ফুল পেজ ঢালাও ভাবে তোমার পড়া না লাগে বা মাথার মধ্যে ব্রেনস্টর্ম করা না লাগে যে এটা অ্যাকচুয়ালি কোনটা কি। হ্যাঁ, কোন একটা সিনারিও দিলে, এইচএসসি তে কিন্তু এমসিকিউ তে সিনারিও বেসড এমসিকিউ আসে। এরকম কিন্তু এমসিকিউ তোমরা দেখবা, বোর্ড কোশ্চেন যদি দেখো দেখবা যে বলছে যে এই যে পোলার বিয়ার আর উম, বাঘের যে এক্সাম্পল দিলাম, এরকম একটা এক্সাম্পল, বা একই স্পেসিসের দুইটা প্রাণীর এক্সাম্পল, এরকম এক্সাম্পল দিয়ে বলবে যে এটা কোন ধরনের বৈচিত্র্য। এই ধরনের এমসিকিউ আসে, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট কোনো টপিক না। তাহলে এগুলো যেন ইজিলি ডিল করতে পারো, যাতে একটা দুইটা লাইন পড়লেই তোমার এই পুরো টপিকটা কাভার হয়ে যায়। অ্যারিস্টটলের কথা বললাম, উনি হচ্ছে জুলজির ফাদার অফ জুলজি বলা হয়, প্রাণীবিদ্যার জনক। উনি কিসের বেসিসে ভাগ করছে, ওই যে বললাম যে ওই সময় তো কোনো অ্যাডভান্স সিস্টেম ছিল না, তাহলে খালি চোখে যেটুকু দেখা যায় ওইটুকু বেসিসে করছে। লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের ইনাইমা, আর লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদের অ্যানাইমা। ঠিক আছে। এই প্রিফিক্সটা যেখানে দেখবা সেটা হচ্ছে অ্যাবসেন্ট। ঠিক আছে। তার মানে ব্লাড নাই যাদের, লাল ব্লাড নাই। এখন ইনাইমাকে আবার ভাগ করা হচ্ছে ডিম্বজ আর জরায়ুজ, যারা ডিম পারে আর যারা ডিরেক্টলি সন্তান প্রসব করে। এটা একটা বেসিস। এখন আরো অনেকগুলা ভিত্তি আছে যার ভিত্তিতে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়। যেমন এখানে চার্ট করে দেওয়া হয়েছে, দেহের আকার, ছোট না বড়, সংগঠন, ক্রমমাত্রা। এগুলো আমি একটা একটা করে ডিসকাস করবো। এখানে আমার ওভারঅল ডিসকাস করার খুব বেশি কিছু নাই, কারণ এগুলো কথা প্রত্যেকটাই ভেঙে ভেঙে বলতে হবে। দেহের আকার, এটা খুব সহজ একটা কথা, বুঝতে পারতেছো যে কিছু আছে যে আণুবীক্ষণিক, মানে ওরা প্রাণী ঠিকই, ওরা কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাস না, ওরা কিন্তু প্রাণী, কিন্তু তারপরে ওরা খুবই ছোট। যেমন মাছির ফুলকার প্রোটিস্টান জীবাণু, ট্রাইকোডিনা অ্যানাবাসি, এটা কিন্তু অ্যানিমাল, এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া না। আচ্ছা, বৃহত্তর প্রাণীর মধ্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে গিনিপিগ। গিনিপিগ আসলে বিভিন্ন বায়োলজিক্যাল সিস্টেমে পরীক্ষা নিরীক্ষার জন্য খুবই ওয়াইডলি ব্যবহৃত একটা প্রাণী। হ্যাঁ, এদের উপরে অ্যানিমাল এক্সপেরিমেন্ট করা হয়। তাহলে
ক্যাভিও পোর্সেলাস আর ট্রাইকোডিনা অ্যানাবাসি, এই সায়েন্টিফিক নেম দুটো তোমাদের পড়তে হবে। পড়তে হবে মানে বানান সহ পড়তে হবে। এই ফুল চ্যাপ্টারে অনেক অনেক সায়েন্টিফিক নেম আছে, সব পড়তে হয় না। এখনই এত ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি বলে দিব যে এগুলো এগুলো পড়বা। ওগুলো থেকে হোপফুলি তোমার প্রয়োজনীয় গুলা হয়ে যাবে। আচ্ছা, সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রা হচ্ছে যে একটা প্রাণীর গঠন কতটুকু কমপ্লেক্স। প্রাণীটা কি এরকম ব্লক ব্লক অনেকগুলো সেল দিয়ে তৈরি, নাকি প্রাণীটা কয়েক ধরনের সেল দিয়ে নির্মিত একটা টিস্যু, আরো অন্য কয়েক ধরনের সেল দিয়ে নির্মিত আরেকটা টিস্যু, আরো অন্য কয়েক ধরনের সেল দিয়ে নির্মিত আরেকটা টিস্যু, এরকম টিস্যু মাত্রার প্রাণী। আবার হতে পারে যে কয়েক টাইপের টিস্যু মিলে অর্গান গঠন করছে, অঙ্গ গঠন, অঙ্গ মাত্রার প্রাণী। আবার হতে পারে কতগুলো অঙ্গ মিলাই এক একটা করে সিস্টেম গঠন করছে, তাহলে অর্গান সিস্টেম গ্রেডের প্রাণী। তাহলে এরকম বেসিসে তাদের গঠনটা কতটুকু কমপ্লেক্স, এর বেসিসে চারটা ভাগ করা হয়। কোষীয় মাত্রা, যাদের কোষগুলা ফার্দার কোনো কমপ্লেক্স গঠন আহ নেয় না, ওরা হচ্ছে শুধু সিম্পলি কোষ হিসেবেই থাকে। মনে করো একটা স্ট্যাক অফ কোষ, এক গাদা কোষ এক জায়গায় আছে, ওদের বিশেষ কোনো বিন্যাস বা বিশেষ কোনো লেয়ার এরকম কিছু নাই। এটাতে কারা আছে? পরিফেরা। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদের এসএসসি লেভেলে কি, তো এসএসসি তে ছিল না, তোমরা কি ক্লাস 8 এর বইতে এই যে অ্যানিমালিয়ার 9টা যে ফাইলাম থাকে, এই ফাইলামের নামগুলা পড়ছিলা? তোমাদের ব্যাচ, তোমাদের কি বই চেঞ্জ হয়ে গেছিল? হ্যাঁ, পড়ছিলাম। হ্যাঁ পড়ছিলাম। আচ্ছা, হ্যাঁ তাহলে তো পড়ছিলাম। তোমরা হয়তো জানো যে পরিফেরা বা নিডারিয়া এই নামগুলো একটু হলেও চেনা লাগবে। এখন নতুন করে পড়তে হবে এটা কোনো কথা না, কিন্তু পরিফেরা জিনিসটা কি এইটুকু তো জানো, যে পরিফেরা হচ্ছে একটা ফাইলামের নাম। আচ্ছা, সমস্যা নাই, কেউ যদি ভুলে গিয়েও থাকো কোনো অসুবিধা নাই, এটা অনেকবার এইসব কথা বলা হবে। আচ্ছা, কোষ টিস্যু মাত্রার গঠন। কোষ টিস্যু মাত্রার গঠন হচ্ছে যে কোষগুলা একটা লেয়ারে তারা বিন্যস্ত হবে, হয়ে সেম জায়গায় বিন্যস্ত হয়ে একটা ফাংশন করবে, মানে তাদের একটা উদ্দেশ্য থাকবে যে এই একটা ফাংশন করব। তো এরকম সুনির্দিষ্ট প্যাটার্নে বা সুনির্দিষ্ট একটা লেয়ারে গোষ্ঠীবদ্ধ হয়ে তারা যে একটা ফাংশন করে, ওইটা হচ্ছে বলা হচ্ছে টিস্যু। কোষ, কোষের পরে হচ্ছে টিস্যু, তাহলে এটা কোষ টিস্যু মাত্রা, এটা কাদের দেখা যায়? নিডারিয়াতে দেখা যায়। এরপর টিস্যু অঙ্গ মাত্রার গঠন। টিস্যু অঙ্গ মানে হচ্ছে যে, ওই যে বললাম কয়েক ধরনের টিস্যু মিলে একটা অঙ্গ। মনে করো মানুষের হাত, ঠিক আছে? মানুষের হাত, হাতের ভেতরে কি আছে? বোনস আছে। বোনসের বাইরে কি আছে? মাসেল আছে। একদম বাইরে কি আছে? স্কিন আছে। আর ভেতরে ভেতরে রক্তনালিকা আছে, ব্লাড ভেসেল। এখন ব্লাড ভেসেলের মধ্যেও কিন্তু অনেকগুলা লেয়ার আছে। ব্লাড ভেসেলের এপিথেলিয়াম আছে, ব্লাড ভেসেলের ওয়ালেও চিকন চিকন কিছু মাসেল আছে। তাহলে এই বিষয়গুলা তুমি চিন্তা করো যে এটা কিন্তু পুরাটা একটা অর্গান, তাই না? হাত, একটা হাত হচ্ছে তোমার একটা অর্গান, তার মধ্যে বোন টিস্যু আছে, তার মধ্যে মাসেল টিস্যু, স্কিন টিস্যু, বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু। তাহলে এই যে কতগুলো ধরনের টিস্যু একটা নির্দিষ্ট গঠন নিল এবং তারা একটা নির্দিষ্ট ফাংশন করবে, এটাই হচ্ছে টিস্যু অর্গান মাত্রা। টিস্যু অর্গান মাত্রা কাদের দেখা যায়? প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস, কথাটা হেলমিন্থ মানে হচ্ছে কৃমি, প্লাটি হেলমিনথেস হচ্ছে প্লেট। প্লেট আর হেলমিন্থ এই দুটো কথা থেকে আসছে। হ্যাঁ, প্লেট মানে হচ্ছে চ্যাপ্টা, আর হেলমিনথেস মানে কৃমি, চ্যাপ্টা কৃমি। তাহলে চ্যাপ্টা কৃমিদের থেকে আমরা অঙ্গ দেখতে পাবো, এবং তাদের অঙ্গগুলা বলা হচ্ছে চক্ষুবিন্দু, প্রোবসিস এবং জননাঙ্গ। প্রোবসিস অ্যাকচুয়ালি কি এটা খুব ক্লিয়ারলি আমাদের লেভেলে নাই, জাস্ট নামটা একটু জেনে রাখো, এটা অত লাগে না। আচ্ছা, অঙ্গতন্ত্র মাত্রার গঠন হচ্ছে যে টিস্যু মিলায় যেমন অঙ্গ হয়েছিল, এখন কতগুলো অঙ্গ মিলায় একটা তন্ত্র হবে। মনে করো একটা হাতের কথা আমি তোমাদেরকে ছবিতে দেখালাম। এখন ডান হাত, বাম হাত, ডান পা, বাম পা, এই সব কিছু মিলাই হলো কি তোমার স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র।
ঠিক আছে, শুধু হাত আর পা দিয়ে হয় না, অ্যাকচুয়ালি আরো অনেক কিছু আছে কঙ্কাল তন্ত্র। পুরো শরীরের যত মাসেল বোন আছে সবাই কঙ্কাল তন্ত্রের অংশ। যাই হোক, তাহলে এই যে কয়েক ধরনের টিস্যু মিলায়ে এক একটা ফাংশনের জন্য, যে মৌলিক কাজের জন্য যারা অ্যাসাইন থাকে তাদেরকে একসাথে করে একটা অর্গান বলা হচ্ছে। যেমন মনে করো কার্ডিওভাস্কুলার অর্গান। কার্ডিওভাস্কুলার অর্গানের একদম সেন্টারে কি থাকবে? হার্ট থাকবে। হার্ট থেকে অনেকগুলা আর্টারি, ভেইন, ক্যাপিলারি এসব থাকবে, সবকিছু মিলাই হচ্ছে কার্ডিওভাস্কুলার অর্গান। তাহলে গেল, এদেরকে প্রথম কোথায় দেখা যায়? মার্টিয়ান নামে সামুদ্রিক জনগোষ্ঠীতে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি। ক্লাস 8-এ আমরা যখন পড়ছিলাম যে বিভিন্ন ফাইলামের কথা, তখন আমরা 9টা ফাইলাম পড়ছিলাম। আসলে অ্যানিমেলিয়া কিংডমে কিন্তু ফাইলাম আছে টোটাল 33টা, কিন্তু আমরা পড়াশোনা করি 9টা নিয়ে। কেন? কারণ 33 থেকে যে বাকিগুলা, এই বাকিগুলা সবগুলোকে বলা হয় মাইনর ফাইলাম। ঠিক আছে, মাইনর কেন বলা হয়? কারণ ওরা মানে ওগুলা ফাইলামে অ্যানিমেলের সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকটা সংখ্যা। তাহলে যারা সংখ্যায় কম, পরিবেশে ওভারঅল ইম্প্যাক্ট কম, তাহলে তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা কম করি। আর মেজর ফাইলাম কারা? এই 9টা, যাদের আন্ডারে প্রচুর পরিমাণে প্রাণী পাওয়া যায় বিভিন্ন বাস্তুতন্ত্রে। এই কারণে এদেরকে নিয়ে পড়াশোনা বেশি এবং এদেরকে বলা হয় মেজর ফাইলাম। নিমার্টিয়ান কিন্তু একটা মাইনর ফাইলাম। হ্যাঁ, আমরা মেজর যেগুলো ফাইলাম পড়ি ওদের মধ্যে কিন্তু নিমার্টিয়ান পড়ে না। জীবন পদ্ধতি, মুক্তজীবী নাকি পরজীবী? মুক্তজীবী হচ্ছে যারা নিজের লাইফ নিজে আলাদাভাবে লিড করতে পারে। আর পরজীবী মানে তো বোঝোই যে অন্য কোনো একটা প্রাণীর বডির মধ্যে তাকে আশ্রয় নেওয়া লাগে, তাহলে সে আশ্রয়ের জন্য হোক, পুষ্টির জন্য হোক, যে কোনো কারণে অন্য একটা প্রাণীর উপর ডিপেন্ডেন্ট। যেমন যকৃৎ কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা, এই সাইন্টিফিক নেমটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, যকৃৎ কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা। এরপর আসি ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ শব্দের অর্থ ভাঙা, আর ভ্রূণীয় বিকাশ বা ডেভেলপমেন্ট, সেটা তো বুঝতে পারছো যেটা ভ্রূণ, ভ্রূণ থেকে তার ডেভেলপমেন্টটা। ক্লিভেজ কথাটার বায়োলজিতে একটা বিশেষ গুরুত্ব আছে। সাধারণ অর্থ হচ্ছে এটার ভাঙা, কিন্তু বায়োলজিতে ক্লিভেজ মানে হচ্ছে, তোমরা এই পর্যন্ত নিশ্চয়ই জানো যে অ্যানিমালদের রিপ্রোডাকশনটা যেটা হয় সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মিলনের ফলে যে ফার্টিলাইজেশন হয়, এটা হচ্ছে ফিমেল। এই সিম্বলটা হচ্ছে ফিমেল, আর এই সিম্বলটা হচ্ছে মেল। ঠিক আছে, ফিমেল গ্যামেট, মেল গ্যামেট আসলো, তাদের ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন, এরপরে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। এটা তো তোমরা জানো, তাই না? আচ্ছা, জাইগোটটা হচ্ছে, তার মানে বুঝতেছো যে পরবর্তী জীবনের মানে ওরা মিলায়ে যে এই নতুন প্রজন্মটাকে পৃথিবীতে আনতেছে, সেই প্রজন্মের প্রথম কোষের নাম হচ্ছে জাইগোট। এখন এই জাইগোটটা তো আর এক কোষী থাকবে না, অ্যানিমেলিয়া কিংডমের সবাই কিন্তু বহুকোষী। তাহলে ও সেল ডিভিশন করবে। জাইগোটে প্রথম কয়েকটা স্টেপের ডিভিশন, 4 থেকে 5টা স্টেপের ডিভিশনকে বলা হয় ক্লিভেজ। ঠিক আছে, মনে থাকবে। এটা সব প্রাণীর ক্ষেত্রে হয়, সব প্রাণীর ক্ষেত্রে। জাইগোটে জাইগোটে প্রথম কয়েকটা যেই ডিভিশন, এবং এই ডিভিশনটা কি ধরনের হবে? মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিসের নাম কি শুনছো তোমরা? জি বস। Yes, yes, আচ্ছা, yes, yes. তোমাদের এগুলা অনেক কিছু এসএসসি লেভেলে আসলে ছিল, কিন্তু আমি এসএসসি অনেক আগে দিয়ে আসছি, তো আমার খুব ক্লিয়ারলি মনে নাই, তাই একটু ক্রস চেক করার জন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা, জাইগোট, তাহলে জাইগোটে প্রথম যেই মাইটোসিস ডিভিশন গুলো হবে, তাহলে জাইগোট ছিল একটা কোষ, সেখান থেকে হবে 2টা, সেখান থেকে হবে 4টা, মোটামুটি দেখা যায় 8 অথবা 16টা পর্যন্ত যে বিভাজনটা হয় সেটা হচ্ছে ক্লিভেজ। তাহলে ক্লিভেজ দুই ধরনের, কিসের ভিত্তিতে? ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে। একটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ, যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রত্যেকটা কোষ একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা রাখে। দেখো এখানে একটা চমক। কি চমক? চমকটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, আমি একটা নতুন পেজ নিই।
এই ছিল এটা ছিল জাইগোট। হ্যাঁ, এখন অনির্দিষ্ট ক্লিভেজটা কি? প্রথম ক্লিভেজের ফলে মনে করো ক্লিভেজ 1, তার ফলে দুইটা সেল তৈরি হলো। এখন দেখা যাচ্ছে যে এই দুইটা সেল পরবর্তীতে দুইটা আলাদা অর্গানিজম তৈরি করলো। অর্গানিজম মানে আলাদা দুটা প্রাণী। মনে করো এই একটা মানুষ ছিল, এটা মানুষের ক্ষেত্রে খুবই কম হয়। হ্যাঁ, মনে করো এটা একটা মানুষের জাইগোট। এই প্রথম যে ক্লিভেজে দুইটা কোষ পাওয়া গেল, এই দুইটা কোষ দেখা গেল দুইটা আলাদা মানুষ হলো, যেভাবে টুইন হয় আর কি। এটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। তার মানে শুরুর জাইগোটটা, এখানে নির্দিষ্ট কোনো একটা অর্গানিজম ছিল না, এর মধ্যে একাধিক অর্গানিজম ছিল। ঠিক আছে, এইটা একটা গেল। আরেকটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। তাহলে জাইগোট থেকে একটাই মাত্র অর্গানিজম তৈরি হবে। এখানে পরবর্তী যতগুলোই ভাগ হোক, এখানে মনে করো দুটা, দুটা থেকে তারপর গেল চারটা, আটটা, এরকম করে যতগুলোই কোষ হোক, সবগুলা কোষই মিলিত ভাবে আসলে একজন অর্গানিজমকেই তৈরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। আচ্ছা, নির্দিষ্ট আর অনির্দিষ্ট গেল। এক্সাম্পল, নির্দিষ্ট অনির্দিষ্ট এক্সাম্পল নেই। এখন আরেকটা ভিত্তিতে ক্লিভেজকে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে যে আহ, এই বিভাজনের যে তলটা, বিভাজনের শেপটা, কি শেপে বিভাজন হয়? শেপ হচ্ছে দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটারাল। মনে করো মাঝখানে একটা অক্ষ বা অ্যাক্সিস, এরকম একটা অ্যাক্সিস এখান থেকে হয়ে গেল। পরবর্তীতে ওরা যখন ভাগ হবে, তখন মনে করো এখান থেকে এখানে দুটা হবে, এই পাশে দুটা হবে, ধরো এই পাশে আরো একটা হলো। এরকম করে যখনই হবে তখন দুই পাশে সমান সংখ্যক বাড়বে, মানে বৃদ্ধিটা দুই পাশে সমানভাবে হবে। এটা হচ্ছে কি ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় বা বায়োল্যাটারাল। এটা কাদের দেখা যায়? আমরা মানুষ দিয়ে মনে রাখবো যে মানুষ যেহেতু কর্ডেটের মধ্যে পড়ে। আর মানুষটা কি, পূর্ণাঙ্গ প্রাণীতেও কিন্তু মানুষ দেখতে বায়োল্যাটারাল, দ্বিপার্শ্বীয়। তাহলে ওরা হচ্ছে, কর্ডেটা হচ্ছে বায়োল্যাটারাল বা দ্বিপার্শ্বীয়। আর আর্থ্রোপোডাতে, আর্থ্রোপোডা মানে পোকা যারা, ঠিক আছে, এই যে তেলাপোকা, ঘাসফড়িং, চিংড়ি মাছ, হাবিজাবি, এইসব যারা, ওরা ওরা করে কি অরিও ক্লিভেজ। অরিও কথাটার মানে কি, রেডিয়াল কথাটার মানে কি, এটা হয়তো তোমরা অনেকেই জানো না। সেটা হচ্ছে, রেডিয়াল জিনিসটা হচ্ছে যে, মনে করো আমি একটা 3 ডাইমেনশনাল স্পেসে একটা ছবি আঁকাই, মনে করো এটা একটা সিলিন্ডার। ঠিক আছে, এটা একটা সিলিন্ডার। সিলিন্ডারের ভেতর দিয়ে এই যে দণ্ডের মতো যেটা পাস হয়ে গেছে, এটা হচ্ছে অক্ষ বা অ্যাক্সিস। এই অ্যাক্সিস কে কেন্দ্র করে চারদিকে দেখো একটা গোলাকার পাত। এখন তুমি যদি উপর থেকে দেখো, তোমার চোখটা যদি এইখানে থাকে, ঠিক আছে, এইখান থেকে দেখো উপর থেকে, তাহলে জিনিসটাকে এরকম গোল দেখা যাবে এবং মাঝখানে একটা সেন্টার দেখা যাবে। এই যে চতুর্দিকে রশ্মির মতো করে বড় হওয়া, এরকম এরকম, এই প্যাটার্নটাকে বলা হয় রেডিয়াল। তার মানে কি, মাঝখান থেকে প্রথমে ক্লিভেজ করে তারা ছিল এরকম, তারপরে ধীরে ধীরে এই চারপাশে এইভাবে বাড়তে থাকবে, তারপরে এইভাবে বাড়তে থাকবে, এইভাবে বাড়তে থাকবে। তার মানে কি, একটা সেন্টার থেকে চারদিকে ছড়াই যেতে থাকবে রশ্মির মতো। এটা হচ্ছে রেডিয়াল, যেটা কাদের ক্ষেত্রে দেখা যায়? আর্থ্রোপোডাদের ক্ষেত্রে দেখা যায়। এরপর আসলে সর্পিল বা স্পাইরাল। স্পাইরালটা আমার আসলে এই 2 ডাইমেনশনাল স্পেসে দেখানো সম্ভব না। স্পাইরাল হচ্ছে যে, মনে করো এরকম ঘুরায় ঘুরায় প্যাচায় প্যাচায় একটার পরে একটা, একটার পরে একটা বড় হতে থাকবে। এটা হচ্ছে স্পাইরাল। স্পাইরাল ক্লিভেজ, দেখো যারা নিজেরা স্পাইরাল দেখতে, তাদের ক্লিভেজটাও কিন্তু স্পাইরাল। অ্যানেলিডা কারা বলতো? অ্যানেলিডা সহজ এক্সাম্পল মনে রাখবা, কেঁচো বা কেল্লা। ঠিক আছে, কেঁচো বা কেল্লা। তাহলে এই বর্ষাকালে খুবই কমন একটা সিন এনেলিডা। আমি হলের নিচ তলায় থাকি, প্রত্যেকদিনই বারান্দায় লাল রঙের এনেলিডা দেখা যায়, তোমরাও দেখে থাকবা। আহ এরপর হচ্ছে মোলাস্কা। মোলাস্কা কারা? মোলাস্কা হচ্ছে যে শামুক যারা। শামুক তোমরা রিয়েল লাইফে দেখছো নাকি আমি জানি না, না দেখে থাকলে গুগল করে একটু সুন্দর মতো ছবিটা দেখে নিবা। শামুকের নিচের দিকটা দেখবে এই যে এরকম একটু কিরকম পিচ্ছিল পিচ্ছিল দেখতে, এবং ওরাও এরকম এরকম কিলবিল কিলবিল করে চলে। তাহলে এই ধরনের স্পাইরাল টাইপের জিনিসপাতি যারা নিজেরা স্পাইরাল টাইপের দেখে, তাদের ওই ক্লিভেজটাও স্পাইরাল হয়। আচ্ছা, এখানে আমি কিন্তু একটা কথা বলে রাখি, ওরা নিজেরা কেমন দেখতে তার সাথে ওদের স্পাইরাল ক্লিভেজ, স্পাইরাল হওয়ার কিন্তু কোনো ডিরেক্ট সম্পর্ক নাই। ঠিক আছে, ক্লিভেজটা কিন্তু একদম পরিস্ফুটনের একদম আদি অবস্থা, মানে একদম শুরুর দিকে প্রথম 2টা বা 3টা ডিভিশনের ঘটনা।
এবং এরপরে ওদের পুরা স্ট্রাকচারে অনেক চেঞ্জ আসে। তাহলে এটার সাথে কিন্তু ওদের ফাইনাল যে লুক, ওইটার খুব একটা সম্পর্ক নাই। আমি জাস্ট মনে রাখার জন্য তোমাদেরকে বলছি, যেহেতু এই এক্সাম্পল গুলা খুবই ক্রুশিয়াল, তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। তাহলে দ্বিপার্শ্বী হচ্ছে কর্ডেটা, অডিও 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 দিয়ে আমি এই যে এ আর দিয়ে মনে রাখতাম, আর্থ্রোপোডা অডিও। দ্বিপার্শ্বীয় কর্ডেটা মানুষ দিয়ে মনে রাখতাম, আর শর্টিল স্পাইরাল যারা সাপের মতো দেখতে তাদের ক্লিভেজটা অনেকটা স্পাইরাল। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলছে, যেমন হচ্ছে এই ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অডিও ক্লিভেজ ঘটে, তৃতীয় বিভাজন হতে চক্রাকার ঘূর্ণনের ফলে অ্যানিমাল মেরুর ব্লাস্টোমিয়ার গুলা ভেজিটাল পোলের বা প্লাস্টোমিয়ারের সাথে স্থান বিনিময় করে। আচ্ছা, এখানে অ্যানিমাল পোল আর ভেজিটাল পোলের কয়েকটা কথা আছে, কথাগুলো আমরা একটু ডিটেলে যাব। সেটা হচ্ছে, মনে করো এই একটা কোষ, কোষের যেটা নিউক্লিয়াস, এটা হচ্ছে অ্যানিমাল পোর, অ্যানিমাল পোল, অ্যানিমাল পোল। আর এইদিকে এইটা, যেদিকে নিউক্লিয়াস নাই অপোজিট দিক, সেটা হচ্ছে ভেজিটাল পোল। ঠিক আছে। আবার মনে করো যে এক গাদ এক গাদা কোষ যখন ক্লিভেজের ফলে, এখানে মনে করো যে একসাথে অনেকগুলা কোষ ক্লিভেজের ফলে জমে আছে। হুম, আর সেখানে অনেক কথা বলা লাগতেছে আসলে, এগুলো কথা ক্লিয়ার করেই বলি। সেটা হচ্ছে যে প্রথমে ক্লিভেজ হয়ে ওরা এই যে এরকম থোকার মতো হয়েছিল, আঙুরের থোকার মতো, কিন্তু পরবর্তীতে ওরা কিন্তু একটা লেয়ারে ভাগ হয়ে যায়। এরকম মানে মনে করো এরকম, আর এই জায়গায় এক এক থোকা কোষ হয়, আর এই চারপাশে একটা লেয়ার হয়, মাঝখানটা কিন্তু ফাঁকা থাকে। তো এই স্টেজে ওরা যখন আসে, তখন কোষগুলোর নাম থাকে হচ্ছে, এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ঠিক আছে, এই কোষগুলোকে কিন্তু ব্লাস্টোমিয়ার বলে। কিন্তু এরা যখন এরকম একটা স্টেজে আসে, এরকম স্টেজে এসে ওরা যে একটা পোলে বা একটা কর্নারে গিয়ে কোষের একটা পিণ্ড টাইপের তৈরি করে, এই পিণ্ডটাকে স্পেসিফিক্যালি অ্যানিমাল পিণ্ড বা অ্যানিমাল পোল বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে যে অ্যানিমাল পোল আর ভেজিটাল পোল বলছি আমি, এই অ্যানিমাল পোল আর ভেজিটাল পোল একটা কোষের মধ্যে বলছি, আর এটা হচ্ছে তোমার পুরা ভ্রূণটার ক্ষেত্রে বলা হয়। ঠিক আছে। তাহলে অ্যানিমাল পোল আর উল্টা দিকে, তাহলে দেখা যায় যে এখানকার কোষ, অ্যানিমাল পোলের কোষগুলো যখন বিভাজন করে, স্পাইরাল যখন হয়, তখন তারা এই দিকে চলে আসে। আর ভেজিটাল পোলের কোষগুলা, মানে এই সাইডের কোষগুলা যখন বিভাজন করে, তখন ওরা ঘুরে অ্যানিমাল পোলের দিকে চলে যায়। এটাই হচ্ছে স্পাইরাল। এই পর্যন্তই। আহ আচ্ছা, গেল। এরপরে ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার। কোষ ছিল এক গাদা আঙুরের থোকার মতো অনেকগুলা কোষ। তারপরে যে ব্লাস্টোমিয়ার, যেটা তোমাদেরকে দেখালাম, যে মাঝখানে ফাঁকা রেখে চারপাশে ওরা অ্যারেঞ্জড হয়ে যায়, এরকম একটা স্টেজ দেখা যায়। তাহলে এরকম স্টেজে যখন যাচ্ছে, তখন প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই যে দেখো, আমি এখানে ছবি আঁকাইছি, দেখছো? যে ছিল হচ্ছে জাইগোট, তারপরে আসলো জাইগোট থেকে ক্লিভেজ হলো, ক্লিভেজ হয়ে ওরা যখন এই যে থোকা হয়েছিল, কোনো নির্দিষ্ট শেপ এন্ড সাইজ নাই, ওই অবস্থাটাকে বলা হতো মরুলা। ওই অবস্থাটাকে কি বলা হতো? মরুলা। মরুলা। এরপর ওদের একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। অ্যারেঞ্জমেন্টটা কি? এই যে দেখো, এই অ্যারেঞ্জমেন্টে চারপাশে বাইরের দিকে কোষের একটা লেয়ার হয়, এবং মাঝখানে কোষের আরেকটা, এই যে এরকম মনে করো একটা স্ট্যাক অফ কোষ। ঠিক আছে, একটা থোকা বা একটা গাদা, কোষের একটা গাদা। তাহলে এইখানে এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা হলো, এখানকার প্রত্যেকটা কোষকে এখন একটা নাম দেওয়া হলো, প্রত্যেকটা কোষকে আলাদাভাবে বলা হয় ব্লাস্টোমিয়ার। ভালো কথা। এরপরে আরো অনেক স্টেপ হবে, সেগুলো এখন আমরা পড়বো না। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কোষগুলা নতুন করে যখন ভ্রূণ বা এমব্রায়ো সৃষ্টি করবে, এমব্রায়ো সৃষ্টি করার প্রসেসে ওরা কয়েকটা লেয়ারে ভাগ হবে। ঠিক আছে, মনে করো উপরে একটা লেয়ার, এরপর একটা লেয়ার, এরপর একটা লেয়ার। এটা দুটো হতে পারে, যে দুইটা লেয়ার গঠন করতে পারে, অথবা তিনটা লেয়ার গঠন করতে পারে। দুইটা লেয়ার যারা গঠন করে, ওদেরকে বলা হয় দ্বিস্তরী বা বাইলেয়ার্ড বা ডিপ্লোব্লাস্টিক। আর তিনটা লেয়ার যারা গঠন করে, ওদেরকে ট্রিপ্লোব্লাস্টিক বলা হয়। ঠিক আছে। তাহলে আহ পূর্ণাঙ্গ এমব্রায়ো হওয়ার আগে ওরা কোষগুলা
তিনটা বা দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়। তোমার বিষয় হবে যেটা পড়ার, সেটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক কারা। ডিপ্লোব্লাস্টিক হচ্ছে শুধু নিডারিয়া, আমাদের এক্সাম্পল মনে রাখবো হাইড্রা। আর ট্রিপ্লোব্লাস্টিক যেটা, ওদের তিনটা লেয়ার থাকে। তিনটা লেয়ারের নাম কি কি? একটোডার্ম, এন্ডোডার্ম, মাঝখানে আরেকটা লেয়ার থাকে, সেটা হচ্ছে মেজোডার্ম। মেজো কথাটা যেখানেই পাবা সেখানেই বুঝবা এটা হচ্ছে মাঝের একটা কিছু। এন্ডো মানে ভিতরে, একটো মানে বাইরে। ঠিক আছে? এই একটো, ইন্ডো, মেজো এই শব্দগুলো অনেকবার অনেক চ্যাপ্টারে আসবে। অন্য চ্যাপ্টার যখন আসবে তখন আমি আবার বলবো যে মেজো মানে এই। আর তোমরা মনে রাখার চেষ্টা করো, মানে যেটা এটা যত তাড়াতাড়ি মনে রাখতে পারবো তোমাদের তত ভালো। আচ্ছা, এটার এক্সাম্পল কোথায় থেকে শুরু? এটা হচ্ছে দেখো ট্রিপ্লোব্লাস্টিক, এটা হচ্ছে 3 নাম্বার ফাইলাম থেকে শুরু, প্লাটিহেলমিনথেস থেকে শুরু, ফাইলাম 3 মনে রাখা খুব সহজ। ট্যানিয়াসোলিয়াম ফিতাক্রিমি, এই সাইন্টিফিক নেমটাও মুখস্থ করতে হবে। আর মানুষেরটা তো তোমরা পারোই হোপফুলি। পার্থক্যের ছক, পার্থক্য এইটা তোমাদের দেখা যাবে কলেজের যাদের ফার্স্ট টার্ম এক্সাম অথবা ইয়ার চেঞ্জ পরীক্ষা টরীক্ষা যা আছে এগুলাতে তোমাদের দেখা যাবে যে একটা দুইটা করে চ্যাপ্টার থাকবে, তাহলে এগুলা থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো কলেজে ইন্টারনাল এক্সাম না, এই আহ পার্থক্যের ছকটা এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্থক্যের ছকটা এতক্ষণ আমরা যা ডিসকাশন করলাম এর মধ্যে থেকেই, বাট কয়েকটা এক্সট্রা আছে, মানে আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন এই যে নেমাটোসিস্ট, পলিপ এবং মেডুসা দশা, তারপর দেহ গহ্বর, এগুলা কথাবার্তা না আমরা সামনে পড়বো। তাহলে এই পার্থক্যের ছকটা তোমরা কখন পড়বা? এই চ্যাপ্টারটা শেষে পড়বা। আচ্ছা, এরপরে আসো প্রতিসাম্য বা সিমেট্রি। সিমেট্রি কথাটা মনে হয় তোমরা একটু হলেও বোঝো, যে সিমেট্রি মানে যে কোনো একটা জায়গা, একটা পয়েন্ট অথবা একটা লাইনের সাপেক্ষে একই রকম দেখতে স্ট্রাকচারের যে এক্সিস্টেন্স, এইটাই হচ্ছে সিমেট্রি। এখন এরকম যদি তুমি কাউকে বেসিস মানে বের করতে পারো যে ওর মধ্যে কোনো সিমেট্রি আছে, বাইসিমেট্রি হোক বা গোলাকার সিমেট্রি হোক, যে কোনো ধরনের সিমেট্রি, তাহলে ওটা সিমেট্রিক্যাল প্রাণী। আবার কিছু প্রাণী আছে যাকে তুমি কোনোভাবেই, কোনো পয়েন্ট অফ ভিউ থেকেই সিমিলার, একের বেশি কোনো ভাগ করতে পারবা না, এরকম কিছু আছে। তারা হচ্ছে অপ্রতিসম প্রাণী। অপ্রতিসম প্রাণীর একটা এক্সাম্পল হচ্ছে আপেল শামুক, পিলা গ্লোবোসা। এই শামুকটা গ্রামের মাঠে ঘাটে খুবই কমনলি পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো কয়েক ধরনের প্রতিসাম্য। অপ্রতিসাম্যদের নিয়ে তো কথা হয়েই গেছে। প্রতিসাম্যটা কয়েক ধরনের? গোলীয় প্রতিসম। গোলীয় মানে কিন্তু, গোল মানে কিন্তু সার্কেল না, 2 ডাইমেনশনাল না, 3 ডাইমেনশনাল, লাইক আ ফুটবল। স্ফেরিক্যাল, স্ফেয়ার মানে কিন্তু গোলক। ঠিক আছে? তাহলে গোলীয় প্রতিসমতা হচ্ছে একটা গোলক, 3 ডাইমেনশনাল। তাহলে গোলকের সব দিক থেকে, তাহলে ওর সেন্টারে পার্সপেক্টিভ বা যেটা কি বলে এটাকে, যেটা বেসিসে তুমি বা যেটার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি সিমেট্রিটা মেজার করবা, সেটা কিন্তু সেন্টারে একটা পয়েন্ট। এই যে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর, যে কোনো প্লেন বরাবর সমান অংশে ভাগ করা যায়। আচ্ছা, আমি কয়েকটা ইংলিশ শব্দ মাঝখানে মাঝখানে বলতেছি, কারণ আমাকে বলা হয়েছে তোমাদের মধ্যে অনেকে ইংলিশ ভার্সন আসছো। আমিও ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে? আমি ক্যাট প্রজেক্ট করতাম। তো ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো, তোমাদের একটা স্যাড রিয়েলিটি বলি, যেটা এইচএসসি তে হয়। সেটা হচ্ছে তোমাদেরকে এই বাংলা ভার্সনের বই পড়ে গিয়েই ইংলিশে পরীক্ষাটা লিখতে হবে, কারণ ইংলিশ ভার্সনের কোনো স্ট্যান্ডার্ড ভালো বই পাওয়া যায় না। দেখবা যে এই যে আজমল স্যারের বইয়ের কিন্তু কোনো ইংলিশ ভার্সন নাই সোফার আমার জানা মতে। আলিম স্যারের বইয়ের ইংলিশ ভার্সন আছে, ওইটা তোমার কিনো, মানে একটু টুকটাক দেখা লাগবে। আর হচ্ছে যে অন্য সাবজেক্ট, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, ম্যাথে তো আলাদা করে ল্যাঙ্গুয়েজের কোনো বিষয় নাই, এটা তো হলোই। আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যেগুলো হয় সেগুলাতেও এই সেম ঘটনাটাই ঘটবে, যে তোমার ইংলিশ ভার্সন এক্সাম দেওয়ার জন্য বাংলা ভার্সন বই পড়তে হচ্ছে। কারণ ওই তপন স্যারের বই বা ইসাক স্যারের বই বাংলা ভার্সনে দেখবে এত মোটা, আর ইংলিশ ভার্সনের বইটা দেখা যাবে ওই 1/3ও না। এত কাটছাট করে এবং এত ভুলভাল ট্রান্সলেশন করে বইগুলা লেখা হয়, ওগুলা পড়লে তোমার এইচএসসি লাইফ শেষ। এখন অনেকের একটু প্রবলেম হয় যে ট্রান্সলেট নিজে থেকে
একদম ইনস্ট্যান্টলি করতে পারে না, সেক্ষেত্রে তোমরা সাপোর্ট হিসেবে বই কি করতে পারো, কিনতে পারো একটু দেখার জন্য, বাট মেইনলি কিন্তু তোমাদের এই বই পড়তে হবে। আর বাংলা ভার্সন যারা আসছো তারা তো নিজেদেরকে ব্লেসড মনে করো এই একটা দিক থেকে, যে বইয়ের ইনফরমেশন আর কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ, এটা দেখা যায় ইভেন যে এইচএসসি তেও কোশ্চেনটা ডিরেক্ট ট্রান্সলেট করে। তো কোশ্চেনে এমন হাস্যকর হাস্যকর কিছু টার্ম ইউজ করে, মানে তুমি হাসবে না পরীক্ষা দিবা না কাঁদবা এটা বোঝা যায় না। আমি তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য এই কথা বলতেছি না, কিন্তু এটা স্যাড রিয়েলিটি, তোমাদের এটা মাথায় রেখে এক্সামে বসতে হবে, মাথায় রেখে পড়াশোনা করতে হবে। আচ্ছা, আমি ইংলিশ টার্ম যেগুলো বলতেছি এটা, তবে এইটা কিন্তু বাংলা এবং ইংলিশ দুই ভার্সনের জন্য। কারণ এইচএসসি তে না হলেও মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু মাঝে মাঝে ইংলিশ টার্ম দিয়ে ডিরেক্টলি কোশ্চেন আসে, কারণ কোশ্চেন গুলো সেট করে ডক্টররা, আর মেডিকেলে চলে আসা তো সবকিছু তো ইংলিশ ভার্সন। এখন এর জন্য ওনাদের একটা টেন্ডেন্সি থাকে মাঝে মধ্যে দুই একটা কোশ্চেন ইংলিশ টার্মটা ইউজ করে ফেলে। তো এই জাস্ট টার্ম না জানার জন্য তুমি একটা এমসিকিউ পারতেছো না আর হাজার হাজার মানুষের পিছনে চলে যাচ্ছ, এটা তো কোনো ওয়াইজ কাজ না, তাই না? তাহলে আমরা করব যেটা, সেটা হচ্ছে সব ভার্সনের বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবাই বাংলা ইংলিশ বোথ টার্ম পড়বো। বাংলা ভার্সন ছাড়া তোমরা বাংলা টার্মটাই শিখো, বাট ওটার ইংলিশ টার্মটা একটু মাথায় রাখো। আচ্ছা, কোথায় ছিলাম? গলীয় প্রতিসম হচ্ছে যে সেন্টার থেকে যত তলেই কাটো তুমি তাকে এই দিক থেকে কাটো। যেহেতু তল বলছে তাই আমি একটা 3 ডাইমেনশনাল বোঝানোর চেষ্টা করছি, এরকম করে কাটো বা এরকম করে কাটো, এই বরাবর কাটো, এই বরাবর কাটো, এই বরাবর কাটো, যে কোনো দিক থেকে কাটো, সব দিক থেকে তুমি ইকুয়াল ভাগ পাবা আর কি। মানে একই রকম দেখতে হবে তারা। এরকম কারা? তিনটা আছে, ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। এটার নেমোনিক আমি নিজেই বানাইছিলাম, সেটা হচ্ছে হেলা ভোলার রেডিও গোল। ঠিক আছে, হেলা ভোলার রেডিও গোল এখানে লেখা আছে, দেখে দেখে তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা আমার এখনো মনে আছে, ঠিক আছে, আমি এইচএসসি পড়ে আসছি সেই কবে। আচ্ছা, অরীয় প্রতিসম। অরীয় কথাটা আবার বলছিলাম যে অরীয়, এই বিষয়টা হচ্ছে যে গোল, মানে গোলাকৃতি, এই বিষয়টা থাকবে 2 ডাইমেনশনে। 2 ডাইমেনশনে গোল। আর আরেকটা ডাইমেনশন যেটা তিনটার মধ্যে, সেটা হচ্ছে লম্বাকার হতে পারে বা চ্যাপ্টাও হতে পারে, এরকম চ্যাপ্টাও হতে পারে, ঠিক আছে, চ্যাপ্টা বা লম্বাকার, কিন্তু গোল থাকবে দুই দুই ডাইমেনশন, মানে অনেকটা সিলিন্ডারের মতো। তাহলে ওটার একটা সেন্ট্রাল অ্যাক্সিস থাকবে, কেন্দ্রীয় অ্যাক্সিস বরাবর তুমি এই প্লেটে কাটতে পারবা। তাহলে এই যে দেখো, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ্য দুইয়ের বেশি অর্ধাংশে ভাগ করা যাবে। দুইয়ের বেশি, অবশ্যই দুইয়ের বেশি হতে হবে। তাহলে সেম সেম এরকম হইলে ওইটাকে কি বলবো? ওইটাকে বলবো হচ্ছে অরীয় প্রতিসম। তাহলে মনে করো যে এরকম একটা ফুলের মতো স্ট্রাকচার, যার 5টা পাপড়ি, 5টা পাপড়ি দেখতে একই রকম। তাহলে এর কেন্দ্র থেকে আমি যদি কাটি, তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা বরাবর কাটলে কিন্তু আমি একই রকম ইয়ে পাচ্ছি, মানে পাঁচ পাঁচ দিকে আমি একই রকম স্ট্রাকচার পাচ্ছি। তাহলে এটা দুইয়ের বেশি হয়েছে না? এটা কিন্তু একটা অরীয় প্রতিসম। তারপর মনে করো এইটা আছে, মনে করো এইটা, মনে করো এরকম তিনটা, তাহলে তিনটা একই রকম অংশ, এটাও কিন্তু অরীয় প্রতিসম। বাট যদি কিছু থাকে যে এরকম দুইটা, এটা কি অরীয় প্রতিসম হয়েছে? হয় নাই, এটা কিন্তু অরীয় প্রতিসম হয় নাই। এর ভেতরের স্ট্রাকচারটা যদিও গোল, বাট এর দুই পাশে দুইটা পাপড়ি বা দুইটা স্ট্রাকচার আছে, তাকে আমরা দুইটা সমান অংশে কাটতে পারবো। বাট এর বেশি কাটতে পারবো না। দুইটা না, অ্যাকচুয়ালি এটা চারটা, মানে চারটা বলতে কিরকম, ধরো এই বরাবর কাটলে এ আর বি এই অংশটা একই রকম। আর তুমি যদি এই বরাবর কাটো, তাহলে এই পাশ আর এই পাশ একই রকম, তাই না? তাহলে তুমি ভাগ করতে পারবা দুটা, বাট অংশ পাবো কয়টা? চারটা। তাহলে এই যে দেখো পরের পয়েন্টটা, চারটি সদৃশ্য অংশে বিভক্ত হতে পারে, দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে। এই যে এটা আর এটা সমকোণে অতিক্রম করতে পারলো। তাহলে এই ধরনের প্রতিসম প্রতিসামতা যেটা, এটাকে বলা হয় দ্বি অরীয় প্রতিসম। দেখো অরীয় কথাটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে। কেন অরীয় কথাটা রয়ে গেল? কারণ এটা অরিজিনালি কিন্তু একটা অরীয় প্রতিসমই ছিল, বাট তার
একই রকমের দুইটা কোনো অর্গান, মনে করো যে একটা কোর্সিকা, টেন্টিকল বা একটা লেজের মতো কোনো একটা পার্ট, মানে কোর্সিকা মেইনলি, এটা থাকার কারণে ওইটা দেখতে হয়ে গেছে কিরকম, দ্বি অরীয়, মানে ওইটাকে তুমি আর দুইয়ের বেশি তলে ভাগ করতে পারবা না। এই তো গেল, এই জায়গাটা খুব কিচিমিচি হয়ে গেল। তোমরা বইয়ের অরিজিনাল ছবিটা দেখো, হ্যাঁ, বইয়ের ছবিটা দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এদের এক্সাম্পল কি, ক্লিওপ্ল্যানা বা টিনোফোরা, টিনোফোরা পর্বভুক্ত, ক্লিওপ্ল্যানা। আচ্ছা, এরপর আসো অপ্রতিসম। অপ্রতিসম নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে, স্পঞ্জ যারা ওরা মোস্টলি অপ্রতিসম। ক্লিওনা কেলাটা, স্পঞ্জ থেকে একটা দুটো সাইন্টিফিক নেম মুখস্থ করা লাগে, আমি ক্লিওনা মুখস্থ করছিলাম, তোমরা চাইলে অন্যটাও করতে পারো। আপেল শামুক পিলা গ্লোবোসা, এই নামটাও সাইন্টিফিক নামটা লাগবে, পিলা গ্লোবোসা। সাইন্টিফিক নেম বুঝছো, কয়েকটা কারণে লাগে তোমাদের। একটা হচ্ছে সিকিউতে অনেক সময় দেখা যায় যে কোনো একটা ইয়ে দেওয়া হয়েছে, স্টেম দেওয়া হয়েছে, সে সিকিউতে তোমাকে কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিল, বৈশিষ্ট্য দিয়ে বললো যে আহ এটা কোন পর্বের, এখন ওই পর্বের কয়েকটা প্রাণীর নাম উল্লেখ করতে বললো, অথবা আহ, দেখা যাবে যে আর্থ্রোপোডা, মনে করো আর্থ্রোপোডার একটা বা দুইটা বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছে, পরবর্তীতে হয়তো বললো যে ওর রক্ত সংবহন নিয়ে আলোচনা করো বা ওই আর্থ্রোপোডার অন্য বৈশিষ্ট্য লেখো, উদাহরণ সহ লেখো, এই ধরনের কোশ্চেন আসে, তোমরা একটু বোর্ড কোশ্চেন দেখলে বুঝতে পারবা। তাহলে উদাহরণ সহ লেখো, এগুলাতে সাধারণত কখনোই দুইটার বেশি উদাহরণ চাওয়া হয় না, হ্যাঁ। সাইন্টিফিক নেম দুইটা, দুইটা করে তুমি সব ফাইলাম থেকে দুইটা করে সাইন্টিফিক নেম মুখস্থ করলেই চলে। এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে সবচেয়ে কমন সাইন্টিফিক নেম গুলাই মুখস্থ করবো, যাতে করে এমসিকিউ তে কভার হয়ে যায়। এখন তোমরা যদি বইয়ের পিছনে এই চ্যাপ্টারের শেষে এমসিকিউ গুলা দেখো, অথবা একদম বইয়ের শেষে বোর্ড কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেনের মধ্যে এমসিকিউ খেয়াল করো, দেখবা যে ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু আসছে যে ফাইলামের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, নিচে কোন প্রাণীটি এই বৈশিষ্ট্যের সাথে যায়। তুমি কিন্তু বৈশিষ্ট্য জানো যে এটা নিডারিয়ার বৈশিষ্ট্য বা এটা অ্যানিলিডার বৈশিষ্ট্য, কিন্তু তুমি কনফিউজড হয়ে গেছো যে নিচে যে সাইন্টিফিক নেম দিয়ে অপশন গুলা দেওয়া আছে, এরা আসলে কে নিডারিয়া, কে আহ মনে করো পরিফেরা, ঠিক আছে, এরকম এই অপশন গুলাই তুমি চিনতেছো না, তাহলে কি তুমি তোমার জানা জিনিসটা পারলা না। ওই এমসিকিউ গুলো অ্যান্সার করার জন্য তোমার সাইন্টিফিক নেম লাগবে, তবে ওই এমসিকিউ এর সুখের কথা হচ্ছে খুব কঠিন কোনো সাইন্টিফিক নেম থাকে না, কমন কয়েকটাই ঘুরে ফিরে সব সময় আসে। নিজে কোশ্চেন দেখলে অ্যানালাইসিস করতে পারবা, বা আমি যখন পড়াবো আমি বলে দিব যে এগুলা এগুলা পড়তে হয়। তাহলে পিলাগ্লোবোসা নামটা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, পাইরিস ব্রাসিকা, এটা সম্ভবত তোমাদের এসএসসি তেই ছিল। এগুলা কি কয়েকটা আরো এক্সট্রা যেগুলো আমরা করতে বলি, সেগুলা তোমাদের একদম লিখে প্র্যাকটিস করা লাগবে এরকম কোনো বিষয় নাই। ইভেন স্পেসিস জেনাসের মধ্যে যে কোনো একটা স্পেসিস বা জেনাস যে কোনো একটা মনে রাখলেও এনাফ, মানে এমসিকিউর অপশন চেনার জন্য আর কি। আচ্ছা, এখানে মনে হয় আমার একটা পেজ মিসিং, প্রতিসম আর তল, দেখছো এখানে আমার একটা পেজ মিসিং। আচ্ছা, সমস্যা নাই। 7 7 নম্বর পেজটা মিসিং, আচ্ছা সমস্যা নেই। এখানে ছিল হচ্ছে প্রান্ত আর তল। তোমাদের যেটা বলবো যে 5টা প্রান্ত, 3টা তল, প্রান্ত আর তল, এই একটা ছবিতে প্রান্ত আর তলের সমস্ত পড়াশোনা হয়ে যাবে। 7 নম্বর পেজটা তোমরা রিডিং দিয়ে নিও, আর যদি কিছু এক্সট্রা থাকে নেক্সট দিন পড়াবো, আজকে এমনি তো টাইম টাইম ওভার হয়ে গেছে, অনেক ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হচ্ছে, তো নেক্সট দিন থেকে আমরা আরেকটু স্পিড আপ করবো। সেটা হচ্ছে যে এই গিনিপিগটাকে দেখো, এই গিনিপিগটার প্রান্ত বলতে কি বোঝায়, প্রান্ত মানে হচ্ছে এন্ড, কোন দিক, তো মুখের দিকটা যেদিকে মুখ আছে সেটাকে বলা হয় সম্মুখ প্রান্ত, আর ঠিক তার অপোজিটটাকে বলা হচ্ছে পশ্চাৎ প্রান্ত। পেটের দিকটা হচ্ছে অঙ্কীয় প্রান্ত, আর পিঠের দিকটা হচ্ছে পার্শ্ব প্রান্ত। আর একটা প্রান্ত আছে, সেটা হচ্ছে পার্শ্ব প্রান্ত। পার্শ্ব প্রান্ত কিন্তু দুইটা, ডানে একটা আর বাঁয়ে একটা, ঠিক আছে, বোঝা গেল। প্রান্ত কয়টা, 5টা, তল কয়টা, 3টা, পথে 5, পথে প্রান্ত, ততে তল, ততে 3, তাহলে এটাতে মনে রাখবো আমরা। আচ্ছা, এখন তলের বিষয়টা আসছি। দেখো এই ছবিতে খুবই সুন্দর করে প্লেট দিয়ে কেটে কেটে বোঝানো হয়েছে যে গিনিপিগটা আছে, গিনিপিগকে
একদম সম্মুখ প্রান্ত বা মুখের দিক থেকে যদি একটা তল দিয়ে দেওয়া হয় হরিজন্টালি, ঠিক আছে, সেই তলটা কি হবে? সেই তলটা গিনিপিগের দুইটা প্রান্তকে ভাগ করবে। কোন দুটা প্রান্ত? পৃষ্ঠীয় প্রান্ত, পিঠের দিক আর পেটের দিক। তাহলে যেই তল একটা গিনিপিগকে, গিনিপিগ শুধু না, গিনিপিগ শুয়ে আছে কিন্তু মানুষ, মনে করো আমি মানুষের সাথে কম্পেয়ার করি কারণ মানুষ নিয়ে তো অনেক পড়াশোনা আমাদের। মনে করো মানুষের মনে করো এটা সাইড ভিউ, ঠিক আছে? তাহলে এই যে সাইড ভিউটা আমি আঁকলাম, এইটা তার, এই জায়গাটা হচ্ছে তার সম্মুখ প্রান্ত, আর তার পশ্চাৎ প্রান্তটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি যদি এই বরাবর একটা প্লেন কাটো মাথার বরাবর, যেইটার কারণে তার পৃষ্ঠীয় প্রান্ত আর অঙ্কীয় প্রান্ত, তার মানে পেটের দিক আর পিঠের দিক ভাগ হয়ে যাবে, সেইটাই হচ্ছে তার কোন তল? সম্মুখ তল। আর সম্মুখ তল গেল, সম্মুখ তলের আরেকটা নাম কি? ফ্রন্টাল প্লেন। ইংলিশ নামটা যেটা বলতেছি সেটা হচ্ছে ফ্রন্টাল প্লেন। অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স প্লেন। অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স প্লেন কি করে? দেখতেই পাচ্ছ, এটা যেভাবে কাটছে তাতে করে তার সামনের অংশটা সম্মুখ আর পশ্চাৎ এটা ভাগ হয়েছে। তাহলে মানুষকে যদি আমি কাটি তাহলে কিভাবে কাটবো? এই বরাবর কাটবো, তাই না? এই বরাবর কাটলে সম্মুখ আর পশ্চাৎ ভাগ হয়ে গেল, এটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন। আর আরেকটা তল আমরা বাদ গেলাম, সেটা হচ্ছে মধ্যরেখীয় তল। এই যে আমাদের মানুষের ডান আর বাম দুইটা পার্শ্বীয় তলকে ভাগ করা যায় যেই রেখা, যে তলটা দিয়ে, ঠিক আছে, দুটো পার্শ্বীয় প্রান্তকে ভাগ করা যায় একদম বডির মাঝ বরাবর, দুই চোখের মাঝখান বরাবর, নাক বরাবর যে তলটা, সেটা হচ্ছে মধ্যরেখীয় তল বা ইংলিশে হচ্ছে স্যাজিটাল, স্যাজিটাল প্লেন, ঠিক আছে? তাহলে পাঁচটা তল, পাঁচটা প্রান্ত পড়া হলো। মাঝখানে মানে একটা টপিক বাদ যেয়ে থাকতে পারে, আমি নেক্সট দিন তোমাদেরকে 7 নম্বর পেজে কি আছে, কোনো কিছু বাদ আছে নাকি, এটা পড়াই দিব। আচ্ছা, আজকের পড়াশোনা এই পর্যন্তই। তোমাদের জন্য যেটা পড়া থাকবে সেটা হচ্ছে যে এই পর্যন্ত, মানে 11 নম্বর পয়েন্ট পর্যন্ত, তল প্রান্ত পর্যন্ত। এখানে আসলে সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট কোনো টপিক কিন্তু নাই। হ্যাঁ, সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট টপিক যেহেতু নাই, তাহলে আমি আজকে কোনো হোমওয়ার্ক তোমাদেরকে দিব না, কিন্তু হচ্ছে তোমাদের পড়া থাকলো, এই পর্যন্ত পড়বা। এখন জুলজিতে যেহেতু প্রচুর মুখস্থ ইনফরমেশন, এটা মুখস্থ করার একটা ভালো ওয়ে হচ্ছে তোমরা যদি নিজেরা কিনে অথবা কোনো সিনিয়রের থেকে বা কলেজ লাইব্রেরি থেকে এন্ট্রি করে অ্যাডমিশন টেস্ট অথবা এইচএসসি টেস্ট পেপার বা কোনো কোশ্চেন ব্যাংক জাতীয় বই কিনতে পারো। তাহলে এগুলা বইয়ে প্রচুর এমসিকিউ থাকে। হ্যাঁ, তাহলে এই এমসিকিউ গুলা কি করবা? সলভ করবা। এগুলা বইয়ের কথা কেন বললাম? কারণ এগুলা বইতে টপিক ওয়াইজ, মনে করো এখানে যে যতটুকু টপিক পড়া হলো, দেখবা যে এগুলা বইতে টপিক ওয়াইজ কোশ্চেন দেয়া আছে। যেমন আমি আমার টাইমে এইচএসসি তে থাকতে সলভ করছিলাম হচ্ছে রয়্যাল গাইড, এটার নাম তোমরা অনেক শুনবা, আমাদের সিনিয়ররাও বলতো। মানে এটা খুব অনেক পুরাতন, মানে অনেক আগে থেকে চলে আসতেছে, খুবই জনপ্রিয় একটা গাইড। এছাড়া হচ্ছে জয়কলি পাবলিকেশনস এর মেডি বায়োলজি আছে বা বায়োলজি বিচিত্রা আছে, এগুলো থেকেও করতে পারো। তারপর তোমরা যদি কেউ কোনো কোচিং এ থাকো লোকালি, এগুলা থেকেও করতে পারো। পুরাতন বইয়ের দোকানে গেলেও এগুলা পাওয়া যায়। তোমরা মনে করতে পারো যে আমাদের তো অ্যাডমিশন অনেক দেরি আসছে, তাহলে এখনই নতুন বই কিনে কি করবো, পুরাতন থেকেও করতে পারো, সিনিয়রদের থেকে নিতে পারো। কোশ্চেনের কথা কেন বললাম? এটাতে দুটো লাভ হয়, একটা হচ্ছে তোমার কোশ্চেন এক্সপোজার হবে, আর একটা হচ্ছে যে কোশ্চেন ধরে ধরে তুমি যখন টপিক করবা তাহলে তোমার মানে মুখস্থ করাটা সহজ হবে। তবে অবশ্যই আগে ভালো করে মনোযোগ দিয়ে রিডিং পড়বা, এরপরে কোশ্চেন, ঠিক আছে? এতক্ষণ যেগুলো টপিক পড়লাম এর মধ্যে মোটামুটি সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে প্রতিসাম্যের এই টপিকটা খুব বেশি আসে না, কিন্তু কলেজের ইন্টারনাল এক্সামে দিলেও দিতে পারে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। ও, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদেরকে টেকনিক্যাল ইস্যু এবং ওভারঅল কিছু কথাবার্তা বলবেন মোর্শেদ ভাই। তোমরা কেউ এখন যাবা না, হ্যাঁ?
আমি সাইন আউট করে আমার এই আইডি দিয়ে ভাই লগ ইন করবে, তো আমি আইডিটা সুইচ করব। তোমরা জাস্ট 2 মিনিটের জন্য একটু ওয়েট করো, নেক্সট সপ্তাহে দেখা হবে, এর মধ্যে পড়াটা করে ফেলবা। আচ্ছা ঠিক সপ্তর্ষি, আছে। তুমি লিভ করলে বোধ আমি থাকতে পারবো, ওরা লিভ ও করা লাগবে না। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ঠিক তুমি আছে লিভ ঠিক আছে। করলো আমি থাকতে পারবো, ওখানে জিজ্ঞেস করবে যে কে হোস্ট হবে, দ্যাটস অল। থ্যাংক ইউ। আচ্ছা আমি কি তোমরা লিভ করবো শুনতেছো? ভাই? হ্যাঁ তুমি লিভ করে যাও, তোমাকে জিজ্ঞেস করবে যে কাকে হোস্ট বানাবা, দ্যাটস অল, তখন লিভ করলে আচ্ছা হবে। ঠিক আছে। আর যদি ডিসকানেক্ট হয়ে যায় আমি রিসাইন করবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ। তোমরা শুনতেছো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা তোমাদের, ভাইয়া ক্যামেরাটা কি অফ করব? হ্যাঁ ক্লাস শেষের ক্যামেরা অফ করতে পারো, তোমাদের ম্যান্ডেটরি হলো ক্লাস, আমার সাথে কথা বলার সময় ক্যামেরার কিছু নাই। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা আমি জানি তোমাদের কয়েকজনের খুবই ইয়ে ছিল যে ইংলিশ বাংলা নিয়ে, তো তোমাদের তো তোমাদের ম্যাডামই এক্সপ্লেন করলো, তো তোমাদের কি ওই রিলেটেড কোনো কোশ্চেন আছে? এটা বলো কেউ একজন। ইংলিশ বাংলা নিয়ে কারো কোশ্চেন আছে? না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। আচ্ছা তো আরেকটু ব্যবহার করলে ভালো হইতো। আচ্ছা, তো তোমরা একটু পড়ালেখা করো। তোমরা কি আসলে বোটানির ক্লাসটা বুঝছো যে কিভাবে স্যার পড়াবেন নাকি হ্যাঁ না? প্রশ্ন ছিল। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা স্যার, হ্যাঁ তোমরা ভিডিওটা শেষ করবা, আমি দেখবো ভিডিও কাউন্টে তোমরা কে কি করতেছো। স্যার তোমাদের শনিবারে যখন ক্লাস নিবে তখন জিজ্ঞেস করবে কার কি কোশ্চেন, স্যার বুঝাইয়া দিবে। তো তোমরা যদি ভিডিওটা না শোনো, প্রথমে ভিডিও শুনবা, তারপরে বইটা পড়বা, লিখবা কোন কোন জিনিস বুঝো নাই, স্যার বুঝাইয়া দিবে। আচ্ছা জামিউল তাড়াতাড়ি বলো, আমি ধরে রাখবো না তোমার, তাড়াতাড়ি বলো জামিউল কি হ্যাঁ বলতে ভাইয়া, চাও, তাড়াতাড়ি যখন বলো। এই যে পরীক্ষার প্রশ্নগুলি হবে তো টিচাররা যখন প্রশ্ন করবে তো ওগুলি কি বাংলা বই দেখে প্রশ্ন করা হবে নাকি বাংলা ইংলিশ দুইটা দেখেই প্রশ্ন করা হবে? আমি এই আচ্ছা জিনিসটা এখানে জিজ্ঞেস, ভাইয়া আমি তো আছি, এটা বলি। আমার কাছে মনে হয় যেহেতু ইংলিশ ভার্সনের অনেকজন আছে, তো বাংলা বই দেখে প্রশ্ন করা হবে জিনিসটা তা না, ইংলিশ প্রশ্নই করা হবে, মানে তোমাদের জন্য ইংলিশ প্রশ্ন দেয়া যাবে আর কি, দেয়া হবে। তোমরা যদি এটা প্রেফার করো ইংলিশ প্রশ্ন আমরা দিব, কারণ তোমাদের তো বই যাই পড়ো প্রশ্ন তো ইংলিশে ফেস করতে হবে। আচ্ছা ইংলিশে ফেস করলাম, কিন্তু মানে প্রশ্নটা কোন বই থেকে করা হবে, বাংলা বই নাকি ইংলিশ বইও থাকবে অবশ্যই ওখানে? বাংলা বই থেকে করা হবে। শোনো একটা কথা মাথায় রাখো, বাংলাদেশের যত জেনারেল পরীক্ষা আছে, এইচএসসি বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সব কোশ্চেন বাংলা বই দেখে হয়। যদি ইংলিশ ভার্সনের বইতে একটা ইনফরমেশন না থাকে, নোবডি গিভস, আই মিন কেউ কেয়ারই করে না যে এই ইনফরমেশনটা ইংলিশ ভার্সন বইতে নাই। ঠিক আছে। তো তো আমাদেরকে বেসিক্যালি বাংলা বইটাই পড়তে হবে। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে বেসিক্যালি তোমাদেরকে বাংলা বই পড়তে হবে, বাংলা বইতে যা ইনফরমেশন আছে এগুলো সবই তোমার জানতে হবে, সব সাবজেক্টের জন্য, এটা শুধু বায়োলজি না, যতগুলো সাবজেক্ট পড়ছো সবাইকেই সব সাবজেক্টের জন্যই বাংলা বই পড়তে হবে ফর দ্য ইনফরমেশন। এইচএসসি তে কোশ্চেন হয় এক সেটই বাংলা কোশ্চেন, সেটা ইংলিশ ভার্সনের টিচাররা ওইটা ট্রান্সলেট করে। ইভেন মাঝে মাঝে বাংলা ভার্সন থেকে ইংলিশ ট্রান্সলেশন, কিছু হাস্যকর ট্রান্সলেশনও আসে, মানে কি বলবো, প্রথমে বোঝা যায় না। এইচএসসি তে, আমাদের এইচএসসি তেই এরকম হয়েছিল, ইংলিশ কোশ্চেনে কিছু খুবই অদ্ভুত ট্রান্সলেশন আসছে। বাট ওই তো আর কি, বুঝে নিতে হয়। ওটা তোমরা এক্সাম দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু তোমাদের বাংলা বই পড়া লাগবে। আচ্ছা তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? তো তোমাদের না লাস্ট ভাইয়া। একটা জিনিস, প্রতিদিন যে ক্লাস হয় একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে পড়াটা পড়ে ফেলো, সুন্দর করে নোট করো, বারবার না পড়ে একবারই সুন্দর করে পড়ো। একটু কষ্ট করো, দেখবা যে 1-2 মাস পরে তোমরা সিস্টেমের মধ্যে আসবা। তো তোমরা সবাই রেস্ট নাও। তো সবাই ধন্যবাদ, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।